থ্যাঙ্কফুল আপনার কাছে। কিন্তু এই যে আপনি যেখানে বসে আছেন, মানে আপনার সিটেই না, এরকমই একটি জবাব চায় বাংলাতে, জানেন তো, তাপস মণ্ডল, তিনি এখন জেনে আছেন, তিনি না আমাকে দারুণ দারুণ কথা বলেছিলেন। গোপাল দলপতি আমাকে পুরো রেড কার্ডটা বলেছিলেন। আমি ইনফ্যাক্ট রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা কোনো ডিসকাউন্টের অফার দেন চৈত্র সেলের মতন। উনি হেসে বলেছেন না, আমি গোপাল দলপতি, আমার প্রেস্টিজিয়াস গেস্ট গোপাল দলপতি ছিলেন সেদিন। মাথা হেড হয়ে যায় পরে। গোপাল দলপতি দেখুন কত টাকা রেট বলেছিলেন, শাড়ির না, চাকরি। দেখুন, দেখে নিন না কত টাকায় চাকরি বিক্রি করতেন, স্বপ্ন বিক্রি করতেন। চাকরি বিক্রির পদ্ধতিটা কি, আপনি কত টাকা এই গোটাটার থেকে কামাতেন, যদি কামিয়ে থাকেন তাহলে কত টাকা, সমস্ত কিছু বলে দিন আজকে গোপালবাবু। গোপালবাবু বলুন। দেখো, এই ব্যাপারে কত টাকা দিয়ে ডিল হতো, যে 6 লাখে হবে কি 10 লাখে হবে কি 1 লাখে হবে, ওই ব্যাপারটা ওনারা জানতেন। তবে আমি আমার ব্যক্তিগতভাবে যখন আমি গেছিলাম, আমি যখন জানতে চেয়েছিলাম, তখন আমাকে 8 লাখ টাকার কথা বলেছিল। তারপর আমি শুনেছিলাম 6, তাই আমি বলেছি যে 6 থেকে 8 লাখ টাকায় বিক্রি হতো। তবে এখনও তো শুনছি নাকি কে বলছে হঠাৎ বলে 17 লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল। 17 লাখ, তাহলে কোনখানে ঠেকবে আমি বুঝতে পারছি না। অসাধারণ, অসাধারণ। সন্ময়দা, ওই যে দর্শক একজন বলছিলেন না, ইয়ে তো কেবল ঝাঁকি হ্যাঁ, আরও আছে এরকম অনেক মণিমাণিক্য জবাব চায় বাংলার লাইব্রেরিতে আছে। কিন্তু আবারও সেই একই বেসিক প্রশ্ন, 8 লাখই ধরে নিলাম, তাহলেও তো 600-700 কোটি টাকা এখনো কোনো নেতার বাড়িতে আছে, কোনো দালালের বাড়িতে আছে, এগুলো কোথায়? ময়ূক, আমি প্রথম প্রশ্নের উত্তর দেবো চঞ্চলবাবু যিনি প্রশ্নটা করেছেন। ঠিক, মেধা বড় না টাকা বড়? আমি অবশ্যই মেধা বড়। যে কোনো শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত জাতি, সেখানে মেধাটা বড় হওয়া দরকার, তার নাহলে মেধা না থাকলে কোনো জাতি এগোতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, এই বাংলায় আমরা আজকে যে রাজ্যে বসবাস করছি, সেই রাজ্যে আমি নির্দিষ্ট প্রত্যেকটা দপ্তরের তথ্য আমার কাছে আছে বলে আমি দপ্তর ধরে ধরে বলছি। সেচ দপ্তর, পরিবহন দপ্তর, পুলিশ দপ্তর, পুরসভা, পঞ্চায়েত, খাদ্য, দমকল, হোম ডিপার্টমেন্ট, বন দপ্তর, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু চাকরি বিক্রি হয়েছে। এখন সারফেসে সেগুলো সবকটা আসেনি। শিক্ষা দপ্তর তো আছেই, সারফেসে আসেনি। যতটা এসছে তার ফলে আমরা জানতে পারছি। আমি এখানে একজনের নাম ভীষণভাবে প্রাসঙ্গিক বলে বলছি। উপেন বিশ্বাস আমাদের প্রথম চিনিয়েছিলেন সৎ রঞ্জনের কাহিনী, মনে আছে? যিনি আমাদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন রেড চার্টটা প্রথম আমি তার কাছ থেকে, গোপাল দলপতির কাছ থেকে তুমি শুনেছিলে, আমি উপেন বিশ্বাসের কাছ থেকে শুনেছিলাম যে প্রাইমারি চাকরি বিক্রি হতো 10 থেকে 15 লাখে, আপার প্রাইমারি চাকরি বিক্রি হতো 15 থেকে 20 লাখে, আর 9, 10, 11, 12 চাকরি বিক্রি হতো 20 থেকে 30 লাখে। এবং সেই চাকরি আপনি হিন্ট দিচ্ছেন না, অ্যাকচুয়ালি বলছেন উপেন বিশ্বাস অন এয়ার বলেছিলেন সমস্তটা সত্যরঞ্জনের কাহিনী। এবার প্রশ্নটা হচ্ছে উপেন বিশ্বাস ভুল বলেছেন, আমি তর্কের খাতিরে ধরে নিই, কিন্তু সেই সত্যরঞ্জন পরবর্তীকালে ধরা পড়লেন এখন প্রেসিডেন্সি জেলের পার্থ চট্টোপাধ্যায়ের পাশের সেলে তিনি মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে সেই সত্যরঞ্জনের কালী পুজোর উদ্বোধন করতে যেতেন প্রতি বছর নিয়ম করে মুখ্যমন্ত্রীর ভাই। আমার মনে হয় এরপরে আর কোনো তথ্য দেওয়ার দরকার নেই যে শেষ পর্যন্ত টাকাটা কোথায় গিয়ে পৌঁছতো। আমি 3টে নাম এই মুহূর্তে ময়ূক আপনাকে বলছি। শান্তনু বন্দ্যোপাধ্যায়, যিনি হুগলি জেলার মূল টাকা তুলতেন, সেই শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, যুব কংগ্রেসের সভাপতি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তার যুব কংগ্রেসের সেকেন্ড সহসভাপতি ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, প্রথম সহসভাপতি ছিলেন আপনার সোহম চক্রবর্তী। এরপর পরবর্তীকালে যখন সায়নী ঘোষ যুবর দায়িত্ব নিলেন, তার ক্যাবিনেটটা সাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যুবর সম্পাদক করলেন কাকে? কুন্তল ঘোষকে। এরা কার সার্কিটের লোক? এরপর আসুন সুজয় কৃষ্ণ, এ তো বলার দরকার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্কিটের লোক, কেন তৃণমূল যুব কংগ্রেসের আমি সভাপতি, আমার ক্যাবিনেটে যদি সেকেন্ড সহসভাপতি যিনি হন তিনি তার ছেলের জন্মদিনে আমি সরাসরি তার বাড়ি পর্যন্ত যাই, এই সক্ষতা থাকে, তাহলে আমার সার্কিটেরই লোক, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, সুজয় কৃষ্ণ ভদ্র কোন কোম্পানির চিফ অপারেটিং অফিসার, সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? সেই সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে চাকরির টাকা নিয়েছেন, ইডি আলটিমেটলি সমস্ত তথ্য আহরণ করেছেন এবং তার বিরুদ্ধে চার্জশিট একটার পর একটা আসতে শুরু করেছে। ফলত এই পরিস্থিতি আমরা দেখতে পাবো। দেখুন আমি ওয়াশিং মেশিনের মধ্যে ছবি, এই ছবি, ওই ছবি, আমি একটা বলি বাংলা 600-700 কোটি টাকা ভাবতে পারেন ময়ূক, আমি একটা বলি বাংলার মানুষ কিন্তু বেসিক্যালি ফ্রাস্ট্রেটেড। তার কারণে এই অপরাধীদের শেষ পর্যন্ত জেলে শুধু নয় পার্মানেন্ট শাস্তির দিকে দেখতে চাইছে বাংলার মানুষ। এক, দ্বিতীয়ত আমি আরেকটা রেলিভেন্ট তথ্য আমি এখানে একটু প্লেস করতে চাই, যে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে আমরা এতদিন কি শুনছিলাম, হাইকোর্টে শুনছিলাম যে রাজ্য সরকার 5,000
করাপ্টেড চাকরি প্র্যাকটিশনার যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে। সেটা আমরা গতকাল কি শুনলাম, 8,324, অর্থাৎ 1,03,000 বাড়লো। এই যে 19,000 যোগ্য, 19,000 যোগ্য বলছেন, আমি প্রথমত বলে নিই, যোগ্য যারা তাদের চাকরি ফিরে পাওয়া উচিত, এটা কথাটা বলেও আমি এ কথাটা বলবো, এই 19,000-এর মধ্যে কতটা জল আছে? এই জল আছে বলেই রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন আদালতে গিয়ে বলতে পারছে না যে আমরা এই 19,000 প্রত্যেকে 19,000 যোগ্য বলতে পারছে না। সিদ্ধার্থ মজুমদারের বাইট কয়েকদিন আগে তোমরাও শুনিয়েছো, যেখানে সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিশনের প্রধান বলছেন আমরা কি করে বলবো যে 19,000-এর মধ্যে সবাই যোগ্য, অর্থাৎ তারাও বুঝতে পারছেন ওখানেও জল আছে। একদম একদম আমি বাকিদের কাছে যাব, কিন্তু দিদি সুকন্যা দি, আমি বলছি না, ময়ূক বলছে না এই প্রশ্নটা, উনি নিজের নাম লেখেননি, উনি কি বলছেন আমি শুনিয়ে দিই, আপনারা আবার কেস টেস দিয়ে দেবেন। বলছেন যে বাড়িতে বাচ্চা কি করছে, হ্যাঁ ঝন্টু কর্মকার, ময়ূকদা বাড়ির ছেলে কি করছে সেটা মা জানে না, এটা হতে পারে না, মুখ্যমন্ত্রী সব জানেন। এটা কি আপনি ঠিক বলছেন? না, মুখ্যমন্ত্রীর পক্ষে সবকিছু জানা সম্ভব নয়। তন্ময়দাই মাত্র বললেন মুখ্যমন্ত্রী তাহলে কি জানবেন? একদম নোটার মেমোটা এমনি হাওয়া এসে গেছে। তন্ময়দাই মাত্র বললেন যে সভাপতি যা করছে সভাপতিরা জানেন না কেন। অনেক সময় আমি এটা বিতরক, আমি কোনো ব্যক্তিগত কাউকে আক্রমণ করছি না, আরে বলতে না দিলে কি করে বলবো? না, কখনোই জানতে পারে না, কখনোই জানতে পারে না। দেশের এত বেশ হতে পারে, জানতে পারছে না। আচ্ছা আমি আপনাদের স্টুডিও 1 থেকে, আমি স্টুডিও 1 থেকে স্টুডিও 2 এর কাছে যাচ্ছি। অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে পাস হওয়ার আগে মুখ্যমন্ত্রী সই দরকার পড়ে। সুপার নিউমেরারি পোস্টে অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে পাস হওয়ার আগে মুখ্যমন্ত্রী রেকমেন্ডেশন দরকার পড়ে। সুপার নিউমেরারি পোস্টে মুখ্যমন্ত্রীর অ্যাপ্রুভাল ছাড়া হয় না। এই মুহূর্তে আমি স্টুডিও 2 এই মুহূর্তে ফিরদৌস শামীমও জয়েন করেছেন, প্রীতম দা রয়েছেন, দেবাশিস দা রয়েছেন, তাদের কাছে যাব, কিন্তু আপনাদের কাছে আসছি। প্রায় 8,500 লোক অলরেডি ইউটিউবে কমেন্ট করেছেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে চমকপ্রদ, এই মুহূর্তে পোলিং আমার কাছে 32,000 মানুষ এই মুহূর্তে ভোট দিয়ে ফেলেছেন। 19% এই মুহূর্তে, আমি প্রশ্ন করেছিলাম চুরির টাকা যোগ্য প্রার্থীদের বিলিয়ে দেবে তৃণমূল, 81% বলছেন না বিলিয়ে দেবে না, 19% বলছেন হ্যাঁ দিয়ে দেবেন, পজিটিভ। ইউটিউবের পরে এবার ফেসবুকে কত শতাংশ মানুষ মনে করছেন তৃণমূল টাকা ফেরত দিয়ে দেবে? 57% বলছেন যে নৈতিক দায় হিসেবে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস এটা দিয়ে দেবে, যে আহারে এত কষ্ট, আমাদের বাংলাতে চোলাই মদ খেয়ে মারা গেলে যদি 2 লাখ টাকা পাওয়া যায়, চাকরি পাচ্ছে না তাদের টাকা দেবে, দিচ্ছে না। 57%, 47%, 43%। এবং এক্স হ্যান্ডেলটা দেখে নেব এই মুহূর্তে, এক্স হ্যান্ডেলে কতজন মানুষ টুইট করতে করতে হ্যাঁ বলছেন 20%, না বলছেন 80%। মানে মানুষের মধ্যেও দেবাশিস দা একটা প্যাটার্ন চলে এসেছে, তারা পারসেপশনটা হচ্ছে তৃণমূল টাকা পয়সা ফেরত দেবে না। মানে আমি বলছি এই টাকাটা তো ফেরত আনতে হবে এবং বিলিয়ে দিতে হবে। আমি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা তোমাকে মনে করাচ্ছি, যা গেছে তা গেছে, পাবলিক ডোমেনের কথা, ফলে কি হবে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু একটাই জিনিস বুঝতে হবে, আজকের আলোচনাটা এরকম লাগাতার স্কুল সার্ভিস কমিশন আলোচনাটা এ রাজ্যে দুর্নীতির কোনো বিচ্ছিন্ন আলোচনা নয়। 2011 পরিবর্তনের পরে গত 12-13 বছর এই রাজ্যের কোনো ক্ষেত্র বাদ যায়নি যে ক্ষেত্রে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দুর্নীতিমুক্ত কোনো আলোচনা, তর্ক বিতর্ক করবার সুযোগ পেয়েছি। রাস্তায় আমরা আজকে স্কুল শিক্ষা নিয়ে আলোচনা করছি, আচ্ছা শুধু সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে মন্তব্য করছে সরকার সম্পর্কে মূল্যায়নমূলক কথা বলছেন তা নয়, বুঝতে হবে সরকার নিজে তার রাজনৈতিক দুর্নীতির অবস্থান থেকে স্পর্ধাটা কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে। সে বলতে পারে যে আমি যাদেরকে নিয়ম নীতি মেনে চাকরি দিই তাকে আমি লেভেল করছি অযোগ্য প্রার্থী, এবং খুশি হচ্ছে এক্স্যাক্টলি, এবং তার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেতে চেয়েছিলেন, আমরা চাকরি বাঁচিয়ে দিলাম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা দুর্নীতির ওপর ভিত্তি করে রাজনৈতিক স্পর্ধা, এটা সাস্টেন করবে না, চলে যাবে। কিন্তু প্রশ্নটা এটা মানুষ অভিজ্ঞতার মধ্যে নিল যে একটা দল সরকারি থেকে বলতে পারে, ক্যাবিনেটে বসে নোট তৈরি করতে পারে, কি নোট তৈরি করছে, একটা মাস্টারমশাই নিয়োগের প্রক্রিয়া, যারা কয়েক দশক ধরে কত লক্ষ ছেলে মেয়েকে পড়াশুনো করে দেশে মানুষ করবে, সেইখানে পর্যন্ত নিয়োগের জায়গায় অযোগ্য বলে একটা কয়নেজ করছে। সেটা নিয়ে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা আবার বাইট দিচ্ছে তোমাদেরকে, দিয়ে বলছে ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত করেছি আমরা এদের চাকরি দেবো। ভাই ওই ভিত্তিটা কি? সেই সংখ্যাটা পর্যন্ত
ওই লুডো খেলে না, তাতে টকটক করে মারলে 6 বেরোচ্ছে, 5 বেরোচ্ছে। কলকাতা হাইকোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের লুডোর গুটি টকটক করে যখন কোর্ট বলছে কত কত কত, কেউ 5,000 কিছু। সুপ্রিম কোর্টে ওই স্কুল সার্ভিস কমিশন একই ছক্কা পঞ্জা নিয়ে যখন বুঝতে হচ্ছে বিপদ আরও বাড়ছে, তখন একই ছক্কা পঞ্জা থেকে বেরোচ্ছে ছপ করে 3,000 সংখ্যা বেড়ে গেল। এটা মানে এটা কিন্তু 3,000 সংখ্যা নয় ময়ূক, এটা বুঝতে হবে গোটা রাজ্যে স্কুল শিক্ষার নিয়োগের প্রশ্নে একটা দশক ধরে একটা সরকার, যখনই প্রাইমারি হোক, স্কুল সার্ভিস কমিশন হোক, আমি কলেজ সার্ভিস কমিশন অন্যান্য জায়গায় যাচ্ছি না। বুঝতে পারছেন আপনি বলছেন তার মানে এই 8,324 এই সংখ্যাটা এটাতেও জল থাকতে পারে? আরে আশ্চর্য ব্যাপার, এটা তো কে বলতে পারে? আপনি হাসছেন না দাদা, আমি একটাই কথা বলছি, আমি সন্ময়দা এখানে অব্ররা রয়েছে, আমি লোয়ার কোর্টে গিয়ে বিশ্বাস করুন আলিপুর কোর্টে আমাকে অনেকবার যেতে হয়েছিল, থ্যাঙ্কস টু রাজ্য সরকারের বিভিন্ন কেস, তারা আমাকে প্রেমপত্র পাঠায়, মাঝে মাঝে তলব করে। আমি আলিপুর কোর্টে গিয়ে মিথ্যা কথা বলতে ভয় পাই, এরা সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলবে?